অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে। ভারত আমাদেরকে দিয়ে আমাদেরকে খুন করিয়েছে, এটা যেন কাঁটা দিয়ে কাঁটা তোলা প্রবাদের বাস্তবায়ন। আমাদের মুক্তিযুদ্ধ কোনোভাবেই ভারতের জন্য লাভহীন কিংবা উদ্দেশ্যহীন উদ্যোগ নয়, ইহা ভারতের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। ভারত মনে করে বাংলাদেশকে আপাতত পুরোপুরি ভারতভুক্ত করা না গেলেও নিদেন পক্ষে ভারতীয় আগ্রাসী পাখার নিচে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক বিষময় সহযোগিতা। ভারতকে তার অবৈধ প্রাপ্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারতের উচিত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা, আমাদেরকে ভারতের প্রতি নয়। ভারতের উচিত বাংলাদেশের যুদ্ধ থেকে 1971 সনে এবং তৎপরবর্তী কালে কোনো কোনো ক্ষেত্রে কিভাবে লাভবান হয়েছে তার একটা ব্যালেন্স শিট প্রস্তুত করা। দরিদ্র, কবলিত, ক্ষুধাতুর, স্বল্পোন্নত ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের কারণে আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। সুতরাং ভারতের উচিত বাংলাদেশের বীর জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা, কেননা আমরা তার জানি শত্রুকে পরাভূত করতে অগ্রণী ভূমিকা রেখেছি। দরিদ্র ভারতকে সম্পদে ও শক্তিতে সমৃদ্ধ করেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতে ছড়িয়ে পড়া কোনোভাবেই বাংলাদেশি জনগণের প্রতি মানবিক চেতনার বহিঃপ্রকাশ নয়, বরং এর মূল সুদূর প্রসারী লক্ষ্য হল দ্বিখণ্ডিত পাকিস্তানের উভয় অংশে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করা। তৎকালীন ভারতীয় নেতৃবৃন্দের বিশ্বাস ছিল পূর্ব পাকিস্তানকে পাকিস্তান হতে বিচ্ছিন্ন করা গেলে তা তাৎক্ষণিক ভারতের সাথে একীভূত হয়ে যাবে, কিন্তু 38 বছর পরেও ভারতের সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, বরং এমন সম্ভাবনা এখন সুদূর পরাহত বলেই মনে হচ্ছে। তথাপি ভারত তার স্বল্প অটুট রেখেছে এবং আমাদেরকে ভারতের গোলামে পরিণত করার জন্য নানাবিধ নতুন চক্রান্ত ও সমস্যা সৃষ্টি করে চলেছে। 1971 সন থেকে ভারত তার বিভিন্ন প্রকাশ্য অপ্রকাশ্য চক্রান্ত ও কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে যে সে সার্বিক অর্থে সমৃদ্ধ, স্থিতিশীল, স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারছে না, বরং ভারত মনে করে বাংলাদেশকে আপাতত পুরোপুরি ভারতভুক্ত করা না গেলেও নিদেন পক্ষে ভারতীয় আগ্রাসী পাখার নিচে নামিয়ে আনতে হবে। একেবারে শুরু থেকেই ভারতের এমন উদ্দেশ্য ছিল যে 1971 সনে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদকে স্বল্পালোচিত অথচ মহা বিতর্কিত অসম পূর্ব শর্ত সম্বলিত 7 দফা চুক্তি স্বাক্ষরে বাধ্য করে ব্যাহত পাকিস্তান বাহিনীকে পরাভূত ও আত্মসমর্পণের মাধ্যমে একটি তাবেদার সরকার প্রতিষ্ঠিত করা। আর অঘোষিত গোপন উদ্দেশ্য ছিল বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনী চিরতরে মোতায়েন রাখা, ভারতীয় আমলাদের বাংলাদেশে নিয়োগ দেওয়া, বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্যিক যোগাযোগ ভারত কেন্দ্রিক করা, ভারতীয় মুদ্রা এদেশে প্রচলন এবং ভারতীয় নাগরিকদের অবাধে যাতায়াতের মাধ্যমে সীমান্তহীন সিকিম, ভুটান সহ নামমাত্র সরকার ও পতাকা সর্বস্ব বাংলাদেশকে একসময় পুরোপুরি ভারতের অধীনস্থ করা। ওই 7 দফা চুক্তি দেখুন। 1. বাংলাদেশের জন্য ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে একটি আধা সামরিক বাহিনী গড়ে তোলা, যা নিয়মিত সেনাবাহিনীর তুলনায় শক্তিধর ও দক্ষতর হবে। 2. বাংলাদেশ তার সমুদয় সামরিক সরঞ্জাম ভারতীয় সামরিক বিশেষজ্ঞদের পরিকল্পিত তত্ত্বাবধানে ভারত থেকে সংগ্রহ করবে। 3. বাংলাদেশ তার বৈদেশিক বাণিজ্য ভারত সরকারের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে পরিচালিত করবে। 4. ভারতের উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ তার বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রস্তুত করবে। 5. বাংলাদেশের পররাষ্ট্র নীতি অবশ্যই ভারতীয় পররাষ্ট্র নীতির সাথে সুসংগত হতে হবে। 6. ভারত সরকারের পূর্বানুমতি ব্যতীত বাংলাদেশ এককভাবে চুক্তি বাতিল করতে পারবে না। 7. ভারতীয় সশস্ত্র বাহিনী যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতে এবং সেখানে সৃষ্ট যে কোনো ধরনের প্রতিরোধ বা বাধা নিশ্চিহ্ন করতে পারবে। স্বাধীনতা যুদ্ধ শুরু হবার পর থেকে বাংলাদেশের জনগণকে প্রদত্ত সমুদায় সাহায্য এবং তথাকথিত মৈত্রী ও সহযোগিতার ধরন ও উদ্দেশ্য কেমন নির্মম ও উদ্দেশ্য প্রণোদিত ছিল তা অনুধাবনে উপরোক্ত চুক্তির শর্তাবলী বাংলাদেশি এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য চক্ষু উন্মোচক বিশেষ। গত 38 বছরে ভারতীয় আচরণ ও কার্যক্রমে প্রমাণ করে না যে ভারতীয় নেতৃবর্গের মানসিকতায় সামান্যতম পরিবর্তন এসেছে এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মেনে নিতে এবং যথাযথ সম্মান প্রদর্শনে তারা আন্তরিকভাবে সম্মত আছে।
এটা ভাগ্যের নির্মম পরিহাস যে ঐতিহাসিকভাবে আমাদের পূর্বপুরুষদের প্রতিপক্ষ 1971 সনে আমাদের সহযোগী ও মিত্র হিসাবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ ভারতপন্থী ব্যক্তিবর্গ তাদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ভারতীয় ব্রাহ্মণবাদী নীতি নির্ধারকদের মুসলিম বিরোধী তীব্র বিদ্বেষ, নীতি ও চক্রান্ত ও কার্যক্রম উপেক্ষা করে ও বিস্মিত হয়ে 1971 সনে আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারতের উদ্দেশ্যমূলক সহযোগিতার কথা বারবার জাতির কাছে রোমন্থন করে এবং ভারতকে আমাদের দুর্দিনের বন্ধু হিসাবে চিহ্নিত করে। অথচ ভারতের বাংলাদেশ বিরোধী বিবিধ কার্যক্রম ইতিমধ্যে এই সত্যকে প্রতিষ্ঠিত করেছে যে 1947 সন হতেই ভারতের একমাত্র দূরভিসন্ধি ছিল উপমহাদেশের মুসলিম শক্তিকে দুর্বলতর করা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই 1971 সনে ভারত আমাদের সাহায্যে এগিয়ে আসে। তাতে তাৎক্ষণিকভাবে না হলেও কালক্রমে মুসলিম প্রধান পূর্ব পাকিস্তান ও এর চিরপ্রতিদ্বন্দ্বী পশ্চিম পাকিস্তান গিলে ফেলে নিজেকে দক্ষিণ এশীয় ও ভারত মহাসাগরীয় অঞ্চলের অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করা যায়। 1971 সনে ভারত বাস্তব অর্থেই আংশিকভাবে হলেও তার কৌশলগত এ উদ্দেশ্য অর্জনে সফল ও সক্ষম হয়েছে। কেউই এখন আর এই বাস্তবতা অস্বীকার করছেন না যে পাকিস্তানের বিভক্তি এবং বাংলাদেশের অভ্যুদয় ভারতের আত্মবিশ্বাস এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামরিক শক্তি হিসাবে আবির্ভূত হতে সহায়ক উপাদান হিসাবে ভূমিকা রাখছে। বাংলাদেশকে পদোন্নত করতে ভারত 1971 সনেই পরস্পর বিরোধী দ্বিমুখী নীতি অবলম্বন করে। প্রকাশ্য যে আমাদের বন্ধু ও সহযোগী আর গোপন শত্রু প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করে। সে আমাদের আশ্রয় দেয়, কিন্তু বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে আমাদের জন্য পাঠানো অর্থ ও অন্যান্য সাহায্য সামগ্রীর সিংহভাগ আত্মসাৎ করে। সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি অধিকাংশ শিক্ষিত বাংলাদেশিরাও ভারতের এই গোপন নীতি ও চক্রান্ত অনুধাবন করতে পারেনি। কেন ভারত তার চিরশত্রু মুসলিম জনগোষ্ঠীর প্রতি সাহায্যের এমন উদার হস্ত সম্প্রসারিত করেছে? বস্তুত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করার পরপরই ভারত তার নির্ধারিত অরিসুলভ কূটচক্রান্ত বাস্তবায়নে উদ্যত হয়। আমরা ভারতের ভিন্ন চেহারা দেখতে পেলাম। সে আমাদের ভেতরই আমাদের শত্রু তৈরি করে আমাদেরকে পরস্পরের শত্রুতে পরিণত করলো। সে আমাদের এক গ্রুপকে অন্য গ্রুপের বিরুদ্ধে লেলিয়ে দিল। স্বাধীন বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার উদ্দেশ্যে সে মুজিব অনুসারীদের মুজিব বাহিনী ও মুক্তি বাহিনী নামে দুটি প্রতিদ্বন্দ্বী শিবিরে বিভক্ত করে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সম্মুখ সারির নেতাকর্মীদের সমন্বয়ে মুজিব বাহিনী গঠন করা হয়, যার সদস্যরা ভারতের গোয়েন্দা সংস্থা র এর সরাসরি তত্ত্বাবধানে, নিয়ন্ত্রণে ও নির্ধারিত ছক অনুযায়ী গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নেয়। ভারতে অবস্থানকারী তৎকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের উপর মূলত চাপ সৃষ্টির উদ্দেশ্যেই বিকল্প ফ্রন্ট হিসাবে মুজিব বাহিনীর অভ্যুদয় ঘটে। প্রবাসী সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে ভারত সরকার বারংবার সতর্ক করে দেয় যে ভারতের পরামর্শ অনুযায়ী ভারতের চাহিদা পূরণে রাজি না হলে প্রবাসী সরকারকে প্রদত্ত সহযোগিতা ও সমর্থন প্রত্যাহার করে শেখ মুজিব বাহিনীর 4 আঞ্চলিক অধিনায়ক ছাত্রলীগের সাবেক নেতা সর্বজনাব সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদের নেতৃত্বে নতুন প্রবাসী সরকার গঠিত হবে। এ উদ্দেশ্যেই শেখ মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, ইসমত কাদির গামা, শরীক নুরুল আম্বিয়া, হাসানুল হক ইনু এবং অন্যান্যরা ছাত্র সমাবেশে বিশেষত মুজিব বাহিনীর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ভারতে আশ্রিত প্রবাসী সরকার, পাকিস্তান জাতীয় পরিষদের ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের দুর্নীতি ও কুকীর্তি তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য রাখতেন। ছাত্রলীগ নেতৃবৃন্দ এমনও হুমকি দিতেন যে পাকিস্তান হতে মুক্ত হবার পরে স্বাধীন বাংলাদেশে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না।
আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে ভারত কেমন জঘন্য নোংরা খেলায় নেমেছে এই বাস্তবতা অনুধাবন করতে বহু আওয়ামী লীগ নেতার অনেক দেরি করে ফেলেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে মূলত উভয় সংকটে নিক্ষেপ করা হয়েছে। দেশকে স্বাধীন করতে তারা না পারছিল ভারতের অসম অগ্রহণযোগ্য পূর্বশর্ত মেনে নিতে, না পারছিলেন চরম পরিণতির মুখে পড়ার শঙ্কায় স্বদেশ পূর্ব পাকিস্তানে প্রত্যাবর্তন করতে। উপায়ন্তর না দেখে আওয়ামী নেতৃবৃন্দ ভারতের কাছে নতি স্বীকার করে বিষ পান করার মতোই ভারতের স্বার্থ ও সুবিধা চাহিদা মোতাবেক মৈত্রী ও সহযোগিতার আবরণে বাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করলেন। মুজিব অনুসারীরা ভারতে গিয়ে ঐক্যবদ্ধ থাকলে এমনটি হতো না। উল্লেখ্য, মুক্ত বাংলাদেশে ভারতের অপ্রকাশ্য কাজ ছিল যত বেশি সংখ্যক সম্ভব মুক্তিযোদ্ধাদের হত্যা করা, তাদের মধ্যে পরস্পর বিরোধী বিভাজন বিভক্তি সৃষ্টি করা, যাতে তারা একে অপরকে হত্যা করে। ভারতীয় নেতৃত্বের মাথায় এসব ভীতি সবসময় সক্রিয় যে সুসংঘবদ্ধ ও অটুট মুক্তিযোদ্ধারা ভারতীয় ঐক্য ও সংহতির জন্য চরম মাথা ব্যথা এবং বাংলাদেশকে গ্রাস কিংবা নিদেনের পক্ষে করদ রাজ্যে পরিণত করার পথে বাধা হয়ে দাঁড়াবে। স্বাধীন বাংলাদেশে ভারত মুজিব বাহিনীর সম্মুখ সারির মোড়লদের দুটো বিবাদমান শিবিরে বিভক্ত করে ফেলে। এক অংশ শেখ মুজিব সরকারের সাথে থেকে যায়, অন্য অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল নামে নতুন রাজনৈতিক শিবির গঠন করে। প্রথম অংশের দায়িত্ব ছিল শেখ মুজিব পর্দার অন্তরালে কি করছেন এবং ভারতের ভূ আর্থিক কৌশলগত স্বার্থের পরিপন্থী কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা তা মনিটর করত, তা বন্ধ করতে সচেষ্ট থাকা। আর দ্বিতীয় গ্রুপের দায়িত্ব ছিল মুজিব সরকারের ব্যর্থতা এবং আওয়ামী নেতাকর্মীদের দুর্নীতি ও নানাবিধ অপকর্মের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা এবং শেখ মুজিবকে ভারতপন্থী ব্যর্থ গণবিরোধী দুর্নীতিপরায়ণ স্বৈরাচারী হিসাবে চিহ্নিত করা। অনতিবিলম্বে গণবাহিনী নামে জাসদের সামরিক শাখা গঠিত হয়, যা শ্রেণী শত্রু নিধন নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গুপ্ত হত্যা শুরু করে। গণবাহিনীকে নির্মূল করার জন্য পুলিশ, বিডিআর, সেনাবাহিনী থাকা সত্ত্বেও সরকার রক্ষী বাহিনীকে মাঠে নামায়, যা জাসদের দাবির মতে 30,000 মুজিব বিরোধী খুন করে, যাদের অধিকাংশই ছিল মুক্তিযোদ্ধা এবং এদের প্রায় সবাই ছিল সৎ, মেধাবী, প্রগতিশীল শিক্ষার্থী, যারা তৎকালীন সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি, লাগামহীন দুর্নীতি, অপশাসন ও নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। গণবাহিনীর হাতে কত সংখ্যক মানুষ খুন হয়েছে তার কোনো পরিসংখ্যান জানা যায়নি। এভাবে ভারত আমাদেরকে দিয়ে আমাদেরকে খুন করিয়েছে। এটা যেন কাটা দিয়ে কাটা তোলা প্রবাদের বাস্তবায়ন। ভারত বাংলাদেশ বিরোধী দীর্ঘমেয়াদী চক্রান্ত এবং পরিকল্পনা, স্বাধীনতা যুদ্ধ এবং তৎপরবর্তী কাল থেকে প্রাপ্ত অবৈধ বিবিধ সুবিধাদি আড়ালে রেখে ভারত এবং তার এদেশীয় তাবেদাররা কেবলমাত্র 1971 সনে প্রদত্ত উদ্দেশ্যমূলক সহযোগিতার কথা বারংবার উচ্চারণ করে। আমরা কখনোই মুক্তিযুদ্ধকালীন ভারতের সহযোগিতার কথা অস্বীকার করতে চাই না, কিন্তু ভারত কখনোই স্বীকার করে না আমাদের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীকালীন বাংলাদেশ হতে তারা কি পরিমাণ ফায়দা লুটেছে। আমাদের মুক্তিযুদ্ধ কোনোভাবেই ভারতের জন্য লাভহীন কিংবা উদ্দেশ্যহীন উদ্যোগ নয়, ইহা ভারতের জন্য সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছে। পাকিস্তান ভেঙে দিতে বাংলাদেশিরাই মুখ্য ভূমিকা রেখেছে, যা ভারতকে আঞ্চলিক শক্তি হিসাবে আবির্ভূত হবার সুযোগ করে দিয়েছে। এটাই হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে ভারতের শ্রেষ্ঠতম প্রাপ্তি। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মারফত বিশ্বের বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত নগদ অর্থ এবং সাহায্য ও ত্রাণ সামগ্রী মিলিয়ে অগাধ পরিমাণ সম্পদ কুক্ষিগত করার সুযোগ ভারত পেয়েছে। যুদ্ধকালীন সময়ে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও মানবাধিকার গ্রুপের বাংলাদেশি শরণার্থীদের জন্য নগদ অর্থ, ঔষধ, খাবার, শিশুখাদ্য, পোশাক পরিচ্ছদ, কম্বল, গৃহ নির্মাণের সামগ্রীতে ভারত ভরে যায়। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও তার কমিউনিস্ট মিত্ররা মুক্তিযোদ্ধাদের জন্য অনির্ণীত পরিমাণ যুদ্ধাস্ত্র সহ গোলাবারুদ সরবরাহ করেছে। ভারত এসব সামরিক ও বেসামরিক সামগ্রীর সিংহভাগই আত্মসাৎ করে। অন্যদিকে ভারত সরকার পূর্ব পাকিস্তানের স্তূপীকৃত পাকিস্তান সামরিক বাহিনীর কোটি কোটি ডলার মূল্যের সমুদায় সমরাস্ত্র, সরঞ্জাম, যানবাহন, যুদ্ধবিমান, যুদ্ধ জাহাজ বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যায়। তদুপরি 16 ডিসেম্বরের পর বাংলাদেশে ভারতের বাধাহীন, অদৃষ্টপূর্ব ও নজিরবিহীন প্রকাশ্য লুটপাট দরিদ্র ভারতে দ্রুত আর্থিক ও সামরিক সমৃদ্ধিকরণে যারপরনারী ভূমিকা রাখে।
পাটকল, বস্ত্রকল, চিনিকল, ইস্পাত কারখানা, সমুদয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ গুদাম, কাঁচামাল ও যানবাহন, খাদ্য গুদাম, সাইলো, ব্যাংকে গচ্ছিত অর্থ, সোনা রূপা, বড় বড় মার্কেট ও দোকান লুট করে বড় বড় জাহাজ, কার্গো বিমান, হাজার হাজার লরি বোঝাই করে দিবারাত্রি ভারতে পাঠানো হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার, টেবিল, চেয়ার, ব্ল্যাকবোর্ড এবং আবাসিক বাসগৃহ ও অফিস আদালতের চেয়ার টেবিল, বাসনপত্র, সিলিং ফ্যান, রেফ্রিজারেটর, ওয়াশ বেসিন এবং অন্যান্য টয়লেট সামগ্রী পর্যন্ত লুট করা হয়। বিভিন্ন মহল থেকে এসব সামগ্রীর আনুমানিক মূল্য তৎকালীন মুদ্রা মানে 90,000 কোটি টাকা বলে দাবি করা হয়েছে। সমুদ্রের যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম ভারতীয় সশস্ত্র বাহিনীর 3 শাখায় বিতরণ করা হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে লুট করা সামগ্রী ভারতের গাছতলায় বসা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। খাদ্য সামগ্রী ও অন্যান্য আসবাবপত্র এবং ইলেকট্রনিক্স সামগ্রী নিলামে বিক্রি করা হয়। ঢাকায় আত্মসমর্পণকারী পাকিস্তান বাহিনীর 93,000 সদস্য ভারতে নিয়ে যাওয়া হয় এবং ভারতের ভূ-কৌশলগত স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে অসম চুক্তি স্বাক্ষরে পাকিস্তানকে বাধ্য করা হয়। 1971 সনে তৎপরিবর্তীকালীন বাংলাদেশে ভারতের লাগামহীন চুরি স্বয়ং ভারতীয় লেখক বুদ্ধিজীবীরা এখনো পরোক্ষভাবে হলেও স্বীকার করছেন। ভারতীয় কূটনৈতিক লেখক JN দীক্ষিত লিখেছেন, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠান ও নেতৃত্ব, সংবাদ মাধ্যম এবং শিক্ষাবিদরা এ ব্যাপারে একেবারে সুস্পষ্ট যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত হয়েছে কেবলমাত্র মানবাধিকার ও রাজনৈতিক কারণেই নয়, বরং এর সাথে ভারতের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ জড়িত ছিল। পিলখানা হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।